ওকে, তিনি হচ্ছেন গিয়ে আমাদের একজন কমান্ডার, অত্যাধিক ভালো একজন মানুষ। প্রিয় ফ্যান ফলোয়ার বন্ধুরা, আপনাদের উদ্দেশ্য করে কিছু বলতে চাই। সেটা হচ্ছে, অনেকে কমেন্টস করে যে আমরা ভাড়াটিয়া সৈনিক। কমেন্টটা সত্য করে যে আমরা ভাড়াটিয়াই সৈনিক। আমার একটা কথা হচ্ছে, আপনার এলাকায় সবচেয়ে ভালো একজন ব্যক্তি হচ্ছে মসজিদের ইমাম। তিনি কোনো ঘুষ খায় না, সুদ খায় না, কোনো মানুষের ক্ষতি করায় না বা ক্ষতি করে না, স্বাভাবিক জীবনযাপন নিয়ে থাকে। সেই ব্যক্তিটাও যদি আপনাদের মসজিদে নিয়োগ পায়, সেও একজন বেতনভুক্ত মানুষ হয়, মানে বেতনভুক্ত ইমাম। তবে আপনাদের চোখে সেটা হচ্ছে হাদিয়া, আর আমরা সেনাবাহিনীতে জীবন নিয়ে লড়াই করি টাকার বিনিময়ে। আমরা ভাড়াটিয়া সৈনিক হয়ে গেছি। ঠিক আছে, ভাড়াটিয়া সৈনিক। এই দেশ আমাকে 1 বছর শেষে আমাকে নাগরিকত্ব দিয়েছেন। আমার স্ত্রী, আমার মা, আমার মেয়েদের সবাইকে দিছে। ভাড়াটিয়া সৈনিক যদি না হইতাম, তাহলে এটা কখনোই হইতো না, এটা মনে রাখবেন। আর যারা বলতেছেন যে রাশিয়ান সরকার আমাদের সাথে প্রতারণা করে, আপনি কিভাবে জানলেন প্রতারণা করে? যারা রাশিয়াতে চাকরি করতেছে তাদেরকে জিজ্ঞাসা করুন, তারা ঠিক মতন এককালীন ভাতা পাইছে কিনা, প্রতি মাসের 10 তারিখে বেতন পাইতেছে কিনা, জিজ্ঞাসা করুন। তারা কি মন্তব্য করে সেটা আমার জানান। ভাড়াটিয়া খুনি হই বা ভাড়াটিয়া সৈনিক হই, আমরা অ্যাকচুয়ালি সেনাবাহিনীতে চাকরি করতেছি। রাশিয়ান সৈনিকরা যা করতেছে আমরা তাই। তবে তারা এই দেশের গড় অনুযায়ী 80%, আর তাদের অঙ্গরাজ্য আছে, যেমন উজবেকিস্তান, কাজাকিস্তান, তুর্কমেনিস্তান, আজারবাইজান, এরকম কিছু অঙ্গরাজ্য আছে তাদের। এরা হচ্ছে 15%। বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান আর আফ্রিকা, এরা মিলে হচ্ছে মাত্র 5%। তবে এই সবগুলা মানুষ নিয়েই একটি বিগ ব্যাটালিয়ন সামরিক। এগুলাকে কন্ট্রোল করতে হলে তো বিভিন্ন ইউনিটে ভাগ করতে হয়, তাই না? তো সেম এরকম ভাবে তারা ভাগ করে চালাইতেছে। আর আমরা ভিনদেশীরা যেহেতু তাদের স্বার্থ রক্ষার জন্য আমরা সেনাবাহিনীতে যোগ দিছি, তারাও আমাদেরকে অনেক সম্মান করছে, অনেক সম্মান। আপনি কি দিয়ে বুঝাবো? কোনো কিছুর অভাব দেয় না। তবে সব জায়গায় একরকম না, হয়তো বা কিছু কিছু জায়গায় খারাপ হইতে পারে, সেটার বিষয় আমি বলবো না। তবে আমি যা দেখছি চোখ দিয়ে সেটা বলতাছি। আমার ব্যাটালিয়ন আমাকে যথেষ্টভাবে সম্মান করে, যথেষ্টভাবে। এরপরও আশা করি ইমামকে দিয়ে যে আপনাদের একটা বক্তব্য দিচ্ছি, আমার মনে হয় না আপনারা তারপর আর বারবার বলবেন ভাড়াটিয়া সৈনিক, ভাড়াটিয়া সৈনিক। আমি নিজেই স্বীকার করতেছি আমি ভাড়াটিয়া সৈনিক। বাংলাদেশে যারা বৈধ সৈনিক জাতিসংঘে যায়, তারা কি বাবার খেয়ে যায় নাকি? তারা ওইখানে গিয়া বেতন পায়, ভাতা পায়, তাদের লাইফটাও সেট আপ হয়। তবে সেনাবাহিনী 2 ক্ষেত্রেই হয়। একটা হচ্ছে জাতিসংঘ মিশন, আর একটা হচ্ছে কোনো দেশ যদি সেনাবাহিনী সংখ্যা কম থাকে, তাহলে বিভিন্ন জাতি দিয়া, বিভিন্ন দেশের লোক দিয়া তারা ওই জিনিসটাকে পরিপূর্ণ করে।
আমরা সেই একটা পার্টিরই একটা অংশ, আর কিছু না। আশা করি সবাইরে বুঝাইতে পারছি। যদিও আমার কোনো কথায় আপনারা কষ্ট পেয়ে থাকেন, ছোট ভাই বন্ধু আপনাদের ছেলে মনে কইরা ক্ষমা করে দিবেন। সর্বদাই আমার জন্য দোয়া করবেন। এই কথাগুলো বলছি, এই যে ভাড়াটিয়া সৈনিকের কথাগুলো বলছি একটাই কারণ কমেন্টস করে একজন আর দেখে 99 জন, কিন্তু ওই 99 জনই ওই একটা কমেন্টসের পিছনে তাদের মধ্যে একটা বিভ্রান্তি তৈরি হয়। যেরকম এক বালতি দুধের মধ্যে যদি এক চিমটি যে কোনো কালি পরে দুধটা কিন্তু নষ্ট হয়ে যায়, ঠিক কিনা? তো আপনারা যারা উল্টাপাল্টা মন্তব্য করবেন, আগে চিন্তা করবেন পৃথিবীর সমস্ত দেশের সৈনিকরা জাতিসংঘ মিশনে গিয়া যা করে তারা কি ফ্রি করে নাকি? তারা টাকার বিনিময়ে করে। দ্বিতীয় কথা, অভ্যন্তরীণ রাষ্ট্রকে নিরাপত্তা দেওয়ার জন্য নিজ দেশের নাগরিকরা কি ফ্রি চাকরি করে কিনা? তারাও বেতনভুক্ত, অনেক সুযোগ সুবিধা তারা গ্রহণ করে। আমরা যদি কন্টাকে সেনাবাহিনী তাইসা যদি নিজের জীবনকে সাজাইতে পারি, ভাই আপনার দোষ কিসের? এখানে দোষের কি দেখেন? আমার দেশ তো আমাকে সেনাবাহিনী চাকরি দেয় নাই, সেনাবাহিনী তো দূরের কথা, একটা সরকারি চাকরি দেয় নাই। বুঝতে পারছেন? সবচেয়ে বড় কথা হয়েছে যে জাতি যত সংগ্রাম করবে সে তত উন্নত, আর যে জাতি যত রিস্ক নিব হয় সে ফিনিশ আর নয় ডেভেলপমেন্ট, দুইটার একটা। আমার ক্ষেত্রে সেইটাই হয়েছে, আমার ক্ষেত্রেও সেইটা, আর কিছু না। আশা করি আপনাদেরকে বুঝাইতে পারছি। ওকে।